আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, গল্পের চিঠির আজকের গল্পে আপনাকে এমন এক অজানা দোরগোড়ায় নিয়ে যাব যেখানে বাস্তব আর অদৃশ্যের সীমা মিলেমিশে গেছে। তাই মনটা শক্ত করে বসুন, কারণ শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। মৃতের কবরে তৃতীয় রাত। চাঁদের আলোহীন অন্ধকার। গ্রামটির নাম কদমনগর। চারদিকে ধানের খেতে কুয়াশা নেমে এসেছে। বাতাস নেই, তবু পাতা নড়ছে যেন কারো নিঃশ্বাসে। এই গ্রামে কয়েকদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। রাতে মানুষের দরজায় কড়া নাড়া, খালি উঠোনে পায়ের শব্দ, পুকুর পাড়ে কারো কান্না। গ্রামের লোকেরা বলছে মৃতেরা কবর ছেড়ে 3 রাত ঘোরে। কেউ বিশ্বাস করে, কেউ না। রফিক বিশ্বাস করতো না। শহর থেকে আসা ছেলে, পড়াশোনা জানা, ভূত প্রেতের গল্প শুনলে হাসতো। কিন্তু আজ তার বাবার কবরের তৃতীয় রাত। দিন 5 আগে রফিকের বাবা রহস্যজনকভাবে মারা যায়। কেউ জানে না কিভাবে মৃত্যু হয়েছে। ঘরে কেউ ভাঙচুর করেনি, দরজা ভাঙা না, শুধু দেখা গেছে গলার দাগ, যেন লম্বা পাতলা আঙুল দিয়ে চেপে ধরা হয়েছে। প্রথম রাত। বাবাকে দাফন করার পর প্রথম রাতে রফিক বাড়িতে একা ছিল মায়ের সঙ্গে। মা ঘুমোতে পারেনি, বারান্দায় বসে তাসবিহ পড়ছিলেন। রফিক নিজের ঘরে। রাত 1টার সময় হঠাৎ বাইরে কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠল। সেই চিৎকার ভয়ের শীতলতা ছিল। মা দরজা খুলে বললেন, বাবা, মনে হয় কবরস্থানে কিছু হচ্ছে। রফিক হেসে বলল, কুকুর দেখলে এমনই করে। কিন্তু রাতের গভীর নীরবতায় একটা ফিসফিস শব্দ শোনা গেল। ঘস ঘস ঘট, যেন কেউ শুকনো পাতা টেনে নিয়ে যাচ্ছে। রফিক জানালার কাছে গিয়ে উঠে দিল। দেখল তাদের উঠোনের সামনে পথে একটা অস্পষ্ট ছায়া এগিয়ে যাচ্ছে। উঁচু কুচো, লম্বা হাত পা, মানুষের মতো, কিন্তু মানুষ না। সে চোখ ঘষে আবার তাকালো। ছায়াটা নেই। দ্বিতীয় রাত। পরদিন রাতে আরো অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের মাঝে খোলা মাঠে কয়েকজন ছেলেপেলেরা দেখলো মানুষের মতো একটা কালো অবয়ব কবরস্থানের ভেতর থেকে বেরিয়ে আসছে, যা মানুষের চেয়ে লম্বা। আর তার হাঁটা মানুষের মতো না, পুজো হয়ে তীর তীর কাঁপতে কাঁপতে এগোচ্ছে। লোকেরা বলে বেড়ালো রফিকের বাবার কবর অশান্ত। রফিক তা শুনে রেগে গেল। এসব বাজে কথা ছাড়ো, আমার বাবা কখনো কাউকে ক্ষতি করবে না। কিন্তু সে নিজেও অস্বস্তি অনুভব করছিল। গভীর রাত হলে ঘোড়া টোপের বাঁশের উপর অদ্ভুত শব্দ হতো। কেউ যেন আঙুল বুলিয়ে দিচ্ছে, টিক টিক টিক। তারপর জানালার কাছে চাপড় ঠক ঠক, জেনে কেউ জানে ঘরে কে আছে। ডেকে ওঠে ক্যাঁচা, শিয়াল, আর তার মাঝে শোনা যায় দীর্ঘ একটা মানুষের নিঃশ্বাস। তৃতীয় রাত, ভয়ের রাত। ভূতেরা নাকি মৃত্যুর তৃতীয় রাতে সবচেয়ে সক্রিয় হয়, এটা গ্রামের বিশ্বাস। রফিক সে বিশ্বাস মানে না ঠিকই, কিন্তু সেদিন সন্ধ্যা থেকে সে অদ্ভুত চাপ অনুভব করছিল। মা গরম পানি আনতে রান্নাঘরে গেলে হঠাৎ চিৎকার করে উঠলেন, রফিক, রফিক, তোর বাবার কবর থেকে পায়ের ছাপ এসেছে। রফিক দৌড়ে বাইরে গেল। চারিদিকে কুয়াশা, চাঁদ নেই। বাড়ির উঠোনে কাদা, আর সেই কাদার উপর স্পষ্ট পায়ের ছাপ, বড়, অস্বাভাবিক লম্বা, হাড়সার পায়ের চিহ্ন। সেগুলো সোজা তাদের রান্নাঘরের দিকে গেছে। রফিকের বুকের ভেতর থরথর কাঁপুনি, কিন্তু সে জেদ ধরে বলল, এটা নিশ্চয়ই কোনো চোরের কাজ। মা কাঁদছিলেন, না বাবা, এমন পা মানুষের হয় না। হাওয়া থেমে গেল, সব নিস্তব্ধ। তারপর রান্নাঘর থেকে আসলো খড় 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 শব্দ, যেন কেউ শ্বাস নিচ্ছে, দীর্ঘ, গম্ভীর, ভারী। রফিক টর্চ নিয়ে ভিতরে গেল। রান্নাঘর ফাঁকা, কিন্তু দরজার খুঁটির উপর কিছু আঁচল, দীর্ঘ, গভীর,
আঙুলের দাগ। মা বললেন, আজকে রাতে কেউ বাইরে বেরোবে না, দরজা জানালা সব বন্ধ করো। রফিক সব বন্ধ করলো, কিন্তু ভয়ের নিঃশ্বাস তখনই যেন ঘরে ঢুকে পড়েছে। রাত 12টা, কড়া নাড়া। দরজায় প্রথম আঘাত আসলো ঠিক রাত 12টায়। ফক ফক ফক। রফিক চমকে উঠল। মা কান্না জড়িত গলায় বললেন, কেউ খুলবে না, কিছু হলে শাহাদাত করবে। দরজার বাইরে কণ্ঠ এলো, মৃদু, ভাঙা, কর্কশ। কিন্তু সেই কণ্ঠ রফিকের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল, কারণ কণ্ঠটা তার বাবার মতো। দরজা খোল রফিক, আমি ঠান্ডা। বাবা দরজা খোল, অন্ধকারে কিছু দেখতে পাই না। রফিক হতবাক, ঘামতে লাগলো। এখন কি সত্যি তার বাবা? মা চিৎকার করে বললে, ওইটা তোর বাবা না, ওইটা নিশ্চর, ও মরে গেছে, তাকে ডাকিস না। বাইরে কণ্ঠটা এবার রাগে গম্ভীর হয়ে গেল। দরজা খুল বলছি। তারপর দরজায় 5টা লম্বা নখের দাগ একেবারে চেঁচিয়ে দেওয়া হল। ঘর কেঁপে উঠল। জানালার পাশে ছায়া। রফিক জানালার পাশে দাঁড়িয়ে দেখলো কুয়াশার ভিতর একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, শরীর হাড়সাড়, চোখে লাল আলো। দাঁড়ানোটা মানুষের মতো হলেও মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁকা। আর সেই ছায়া জানালার কাছে হাত রাখলো। ছায়ার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো 3-4 ইঞ্চি বাঁকা, ধারালো। রফিক ঠক ঠক করে কাঁপতে লাগলো। মা একটানা কোরআন পড়তিলে ছায়াটা মুখ তুলল, কিন্তু তার মুখ নেই, শুধু একটা বিশাল ফাঁকা গর্ত, যেন কেউ মুখটা ছিঁড়ে নিয়েছে। তারপর ছায়া ভাঙা কণ্ঠে বলল, রফিক, আমি বাঁচতে চাই, আমাকে ভিতরে নাও। কবরস্থানের ডাক। হঠাৎ মাটি কেঁপে উঠল। তারপর শোনা গেল অনেকগুলো মানুষের কান্না, চিৎকার, 1400 বছর আগের মৃতদের শোক। রফিক ভয় পেয়ে মাকে আঁকড়ে ধরল। মা বললেন, আজ যেভাবে মরেছে সে ঠিক সেভাবেই ফিরে আসে। তোর বাবা যেভাবে মারা গেছে সেই ছায়া আজ তাকে ছেড়ে দেবে না। রফিক বিস্মিত, ছায়া মানে? মা খুব ঠান্ডা গলায় বললে, যে লম্বা ছায়া মানুষকে মেরে ফেলে সে আগে মানুষের আত্মা টানে। তোর বাবাকে 3 রাত ধরে সে ডাকছে, আজ শেষ রাত, তাই সে তোর বাবার রূপ ধরে এসেছে। রফিকের হাত পা ঠান্ডা হয়ে গেল। বাড়ির ভেতর ঢোকার চেষ্টা। দরজাটা নড়ছে, ভেঙে পড়ার উপক্রম। নখ দিয়ে কেউ ভেতর থেকে দরজার কাঠ ছিঁড়ে ফেলছে যেন। জানালার কাছে চাপা দাগ। ভাঙতে ভাঙতে কাজ কর্মর করছে। তারপর পুরো বাড়ি অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। রফিক দেখতে পেল তার নিঃশ্বাস ধোয়ার মতো বের হচ্ছে। মা ফিসফিস করে বললেন, ও ঢুকলেই শেষ, আমরা দুজনেই মরব। হঠাৎ সব শব্দ থেমে গেল, ভয়ঙ্কর নীরবতা। রফিক ভাবল হয়তো চলে গেছে, কিন্তু সে ভুল ভেবেছিল। সে নীরবতার মধ্যেই তার গালের পাশ দিয়ে ঠান্ডা নিঃশ্বাস গেল, যেন কেউ একদম কাছেই দাঁড়িয়ে আছে। রফিক চিৎকার করে উঠল। সে ঘুরে দাঁড়িয়ে দেখল ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে ছায়াটা। অনেকক্ষণ ধরে তারা দরজায় ছিল, কিন্তু আসলে এখন সেই ছায়া ঘরের ভেতরেই। তার লম্বা হাত রফিকের দিকে বাড়ালো। আঙুলের ডগা থেকে কালো তরল ঝরছে, চোখে লাল আগুন। ছায়া বলল, আমার চোখ ফেরত দাও। রফিক অবাক, কোন চোখ? ছায়াটা ফোঁস করে শব্দ করলো, তোমার বাবার চোখ আমি ছিঁড়ে নিয়েছিলাম, আমি চাই, আমার আরো চাই। মা চিৎকার করে উঠলে, দৌড়া রফিক, দৌড়া। রফিক আর ভাবার সময় পেল না। ছোট একটা লোহার লাঠি হাতে নিয়ে সে ছায়াটাকে ঠেলে বাইরে বেরিয়ে দৌড়তে লাগলো। মা পিছনে চিৎকার করছিলেন, কবরস্থানের দিকে যাস না।
কিন্তু রফিক কিভাবে যেন ঠিক সেদিকে দৌড়াচ্ছিল, যেন কেউ তাকে টানছে। পেছনে ছায়ার হাসি, একটা শুক্র বিকট গা কোনো শব্দ। রফিক দৌড়াতে দৌড়াতে দেখলো পথের দুই পাশে সব কুকুর মাথা নিচু করে বসে আছে, চোখ জল জলে লাল, মাছরাঙা পেঁচা সব থেমে গেছে, গ্রাম মৃতের মতো। কবরস্থানের সামনে পৌঁছে রফিক থমকে দাঁড়ালো। তার বাবার কবর আলগা, মাটি ফেটে আছে, ভিতর থেকে ফাঁকা গহ্বরের মতো গন্ধ বের হচ্ছে। আর কবরের মাথায় দাঁড়িয়ে আছে তার বাবার মতো দেখতে, কিন্তু মৃত্যু নীল শরীর, চোখ নেই, শুধু কালো গর্ত, মুখ হা করে আছে। ছায়াটা বলল, তোর বাবা আমার নয়, আমি ওর চোখ নিয়েছি, আজ তোর নেই। রফিক জ্ঞান হারানোর আগ মুহূর্তে দেখলো তার বাবার মৃতদেহের হাত ধীরে ধীরে উঠছে, লম্বা নখ গজাচ্ছে, চোখের ফাঁকা গর্ত থেকে কালো রক্ত পড়ছে। ছায়া পিছন থেকে তার গলা চেপে ধরলো, হাড়সার শক্ত হাত। রফিকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ বজ্রপাতের মতো একটা আলো ঝলসে উঠল। মসজিদের দিক থেকে আজান ভেসে এলো, আল্লাহু আকবার। ছায়াটা ছিটকে দূরে পড়ে গেল, মৃতদেহ গর্তে লুটিয়ে পড়ল। রফিক শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে অন্ধকারে তলিয়ে গেল। পরদিন সকাল, মানুষ দেখতে পেল রফিক কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গলার চারপাশে নখের চিহ্ন, গভীর, লম্বা। মনে হচ্ছে কেউ রাতভর ওকে শ্বাসরোধ করেছে। আর সবচেয়ে ভয়ানক, তার বাবার কবরের গর্ত আবার ঠিকঠাকভাবে ঢাকা। কেউ জানে না রাতে কি হয়েছে, কে ডেকেছে কবর, ছায়া কোথায় গেল। কিন্তু রাত হলে কবরস্থানের আশেপাশে আজও শোনা যায় লম্বা মানুষের মতো কারো হাঁটার শব্দ। আর মাঝে মাঝে ঘুমের ভিতর রফিক জেগে ওঠে, কোন কারণ, কানে অস্পষ্ট একটা কণ্ঠ ফিসফিস করে, তোমার চোখ, আমি আসছি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো জানালে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনার জীবনে যে গল্প আপনাকে ছুঁয়ে গেছে, সেটা আনন্দের হোক, কষ্টের হোক, কিংবা কোনো স্মৃতি, লিখে কিংবা অডিও করে আমাদের পাঠিয়ে দিন। আপনার গল্পকে আমরা ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলব গল্পের চিঠি পরবর্তী পর্বে। ধন্যবাদ। গল্পের চিঠির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।